ম্যাথ ক্লাসরুম একেতে আমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা দেখছো আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক দেবে, কমেন্ট করবে। তো আজকে আমরা চলে এসেছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বা টু ডাইমেনশন নিয়ে পড়তে। মূলত ক্লাস 9 থেকে তোমরা এটা পড়ছো কিছু কিছু করে জিনিসগুলো। তো আজকে আমরা একাদশ শ্রেণীতে বেসিক একটা প্রাইমারি আইডিয়া বা সাধারণ ধারণার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। যদিও এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা না জানা থাকলে বা এই যে বিষয়গুলো না জানা থাকলে পরবর্তী ধাপে আমরা সরলরেখা বৃত্ত বা অধিবৃত্ত বা থ্রি ডাইমেনশন এগুলো পড়তে একটু অসুবিধা হবে। সেই জন্য আমরা আজকে একটু এর ওপর জেনে নেব, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ওপর। এছাড়াও টু ডি ছাড়াও তোমাদের 3D পড়তে হবে, এটাও তোমাদের সিলেবাসে আছে। তো আজকে আমি দ্বিমাত্রিকের উপরেই একদম শর্ট একটা ভিডিও করতে চাইছি, যেখানে প্রাথমিক সূত্রগুলো আমরা যা যা ব্যবহার করবো পরবর্তী ক্ষেত্রে সেই সূত্রগুলো কি আরেকবার একটু রিমাইন্ড করে নেব। তো এইখানে প্রথম আমরা যেটা বলছি যে দ্বিমাত্রিক, এইখানে ব্যাপারটা আমাদের জানতে হবে যে দ্বিমাত্রিক কেন বলা হচ্ছে। দেখো, দ্বিমাত্রিক এই কারণে বলা হচ্ছে, মাত্রা এখানে ব্যাপার আছে যে মাত্রাটা কেন বলা হচ্ছে। তো এইখানে সমতলে যদি একটা পয়েন্ট আমি পি নিই, এই পি বিন্দুর অবস্থান, এটা একটা সমতল, পি বিন্দুর অবস্থান বোঝাতে গেলে কম করে দুখানা জিনিস আমাকে বলতেই হবে। সেই জন্যই আমরা এটা দ্বিমাত্রিক বলছি। কীভাবে পি বিন্দুর সঠিক অবস্থান বোঝানোর জন্য কম করে দুটো জিনিস বলতে হবে। আমি ধরো এদিক থেকে একটা লাইন টানছি, এই থেকে লাইন টানলাম, স্কেলে করে মাপলাম যে এটা 2 ফুট হলো, আর এই দিক থেকেও একটা লাইন টানছি, এটা 1.5 ফুট। আমি বলে দিলাম যে বোর্ডের বাঁ দিক থেকে এই পয়েন্টটা 2 ফুট দূরে আছে, আর নিচের দিক থেকে 1/2 ফুট দূরে আছে। এই দুটো যেখানে ইন্টারসেক্ট করছে বা ক্রস করছে, সেই জায়গায় হচ্ছে পি বিন্দুর সঠিক অবস্থান। এখন যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি অমিট করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে দেখো বোর্ডের বাঁ দিক থেকে 2 ফুট দূরে এইখানেও আমি পয়েন্ট পাবো, এখানেও পয়েন্ট পাবো, এখানেও পয়েন্ট পাবো। অর্থাৎ এই লাইন বরাবর যে কোনো জায়গায় পয়েন্ট দিলেই আমরা বোর্ডের বাঁ দিক থেকে 2 ফুট দূরে পয়েন্টটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে পি বিন্দুর সঠিক অবস্থান বোঝানো যাচ্ছে না। তো আবার একইভাবে যদি আমি নিচের দিক থেকে এই যে 1.5 ফুট হিসেবটা করেছি, সেইটা যদি আমি এইখানে রাখি, তাহলে এই হাইটটা আমার 1.5 ফুটই থাকছে, বা এই হাইটটা 1.5 ফুটই থাকছে। তাহলে এই নিচের দিক থেকে বা বাম দিক থেকে বা উপরের দিক থেকে বা ডান দিক থেকে যদি আমি হিসেব করি, তো দুখানা পরস্পর লম্বভাবে অবস্থিত জিনিস কিন্তু আমাকে বলতে হবে। অর্থাৎ এদিক থেকেও যত দূরে আছে, এদিক থেকে যদি আমি বলি যে হিসেব করে যে না 1 ফুট দূরে আছে, তাহলে কিন্তু হবে না। তার কারণ এই পয়েন্টটা এই বাঁ দিক থেকে 2 ফুট দূরে আছে, ডান দিক থেকে 1 ফুট দূরে আছে। এই পয়েন্টটাও তাই, বাঁ দিক থেকে 2 ফুট দূরে, ডান দিক থেকে 1 ফুট দূরে। অর্থাৎ পরস্পর লম্ব একটা ব্যাপার সিস্টেম এখানে আনতে হচ্ছে। তোমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি, এখানে আমাদের যে কার্টেসীয় সিস্টেম আছে, দুখানা অক্ষ আমরা ওই জন্যে টু ডাইমেনশনে টানবো। তো মিনিমাম দুখানা জিনিস বলতে হচ্ছে বলেই আমরা এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বলছি। দুখানা অক্ষকে আমরা নাম দিচ্ছি, ভূমির সাথে যেটা সমান্তরাল সেটা হচ্ছে এক্স অক্ষ, আর ভূমির সাথে যেটা উলম্ব আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই দুটো যেখানে ছেদ করছে সেটাই আমাদের মূল বিন্দু ধরা হচ্ছে। এটা ছিল প্রথমে তোমাদের প্রাথমিক ধারণা একদম টু ডাইমেনশনের ওপর। তো এই দুটোকে আমরা 0 0 ধরে মূল বিন্দুতে, যেহেতু দুখানা জিনিস, তো দুখানা জিনিসকে আমরা দুটো আলাদা আলাদা দিয়ে স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করছি। এটা এক্স স্থানাঙ্ক, এটা এক্স স্থানাঙ্ক, আর এটা ওয়াই স্থানাঙ্ক। এই যে এই মূল বিন্দুর সাপেক্ষে টোটাল হিসেবটা আমাদের এখানে তৈরি করা হবে। তো এইখানে 4টে মোট কোয়াড্রেন্টকে এই সমতলে যদি আমি দুখানা লম্বালম্বি অক্ষ টানা হয়, 4খানা টোটাল কোয়াড্রেন্টের ভাগ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এখানে মূলত এক্স কোয়াড্রেন্ট, ওয়াই কোয়াড্রেন্ট দুটোই পজিটিভ। এখানে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এই দিকটা মূলবিন্দু বাঁদিকে সরে এলে, এইখানে আরেকটা সংখ্যা রেখা তোমরা ধারণা আছে 0 1 2 3 করে, এটা রিয়েল অ্যাক্সিস, এটাও রিয়েল অ্যাক্সিসে, বা এই দিকটা ধনাত্মকগুলো যায়, এই দিকটা ঋণাত্মকগুলো যায়। তো ওয়াইয়ের ক্ষেত্রে কি ধরা হচ্ছে, আমরা উপরের দিকটা ধনাত্মকগুলো ধরেছি, নিচের দিকটা ঋণাত্মকগুলো ধরেছি। তো একইভাবে এইখানে এক্স ওয়াই দুটোই নেগেটিভ, আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। তো আমরা তাহলে সেই হিসাবে
এই সিস্টেমের ওপর নির্ভর করে বেশ কিছু জিনিসপত্র শিখেছি। এখন প্রশ্ন হচ্ছে দ্বিমাত্রিক যেরকম আছে, তাহলে ত্রিমাত্রিক যখন করবো তাহলে স্পেসে যখন কোনো পয়েন্ট থাকবে তখন তার তিনখানা জিনিস বলতে হবে। যদি আমি পেনের এই পয়েন্টটাকে ধরি তাহলে আমি হয়তো এই দেয়াল থেকে একটা হিসেব করলাম, ওই দিকের দেয়াল থেকে একটা হিসেব করলাম, আর নিচে থেকে একটা হিসেব করলাম। এই তিনখানা জিনিস বললে তাহলে এই স্পেসে এই পেনের এই পয়েন্টটা কোথায় আছে পরিষ্কার বা স্পষ্ট ধারণা দেওয়া যেতে পারে। কেন আমি শুধু যদি দুটো বলি, এদিকটা আর এই দিকের দেয়ালটা, সেক্ষেত্রে তাহলে আমি যদি এই পাশে সরিয়ে দিই তাহলে এদিক থেকে দূরত্ব যা হচ্ছে এদিক থেকে দূরত্ব অবশ্য আলাদা হয়ে যাচ্ছে। আবার যদি এই বরাবর যেই পয়েন্টে ছিলাম সেই বরাবর যদি নিচে নামিয়ে দিই তাহলে এদিক থেকে দূরত্ব আর এদিক থেকে দূরত্ব কিন্তু একই থাকছে, কিন্তু নিচে থেকে দূরত্বটা তখন আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং স্পেসে কিছু থাকলে আমাকে তিনখানা জিনিস বলতেই হবে কম করে। তো সেই জন্য আমরা সেটাকে 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বলবো। তো আপাতত আমরা 2Dর ওপরই আলোকপাত করছি। তো এখানে বেশ কিছু সূত্র তোমরা শিখে নিয়েছো, তো সূত্রগুলো দেখে নাও। আমি জাস্ট একবার রিপিট করে দিচ্ছি যে এই মূলবিন্দু এখানে পি পয়েন্ট এক্স ওয়াই, এইখান থেকে লম্ব টানা হলো। এখন এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে ওপি এই ডিস্টেন্সটা আমরা বার করতে চাইছি। ওপি এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে তার বর্গমূল করে দিলে হয়ে যাবে। অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্বের সূত্র আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দুখানা পয়েন্ট নেব, সেই দুখানা পয়েন্টে দৈর্ঘ্য বার করব বা দূরত্ব বার করব। দূরত্ব বলতে এখানে সরাসরি দূরত্ব বোঝাবে, মড পিকিউ যদি আমি বলি ভেক্টরের ক্ষেত্রে। এটা সাধারণত আমরা পিকিউ এর মাথায় বার দিয়ে প্রকাশ করি। ফর্মুলাটা হচ্ছে √(x2 - x1) তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। ক্লাস 9-এ অবশ্যই এর একটা করে একক থাকবে। এই যেহেতু দূরত্ব বলছি, এককগুলো না লিখলে কিন্তু একটা একটা করে নম্বর বাদ চলে যাবে। এই সূত্রটা আমরা একটুখানি জাস্ট জেনে নেবো যে প্রমাণটা কী করে হচ্ছে। সিস্টেমটা আমাদের এরকম আছে, যা যা আছে এই পি কিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পি বিন্দু হচ্ছে x1 y1, কিউ হচ্ছে x2 y2। তো এখান থেকে লম্ব টেনেছি, এই কোণটা 90 ডিগ্রি। এখানে আমাকে পি কিউ এর দূরত্ব বার করতে হবে। এখন পি কিউ এর দূরত্ব বার করতে গেলে ত্রিভুজ পি কিউ আর নিয়ে কাজ করতে হবে। তো পি কিউ আর এর যদি লম্ব আর ভূমিটা বার করে ফেলতে পারি তাহলে আমার কাজ শেষ। তো আমি দেখতে পাচ্ছি যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এইটা, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। এটা যেহেতু y1, তার এইটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এইটুকুটা আমরা পেয়ে যাচ্ছি y1। আচ্ছা, এইবার এইটুকুটা x2 আমরা জানছি, যেহেতু কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2, তাহলে এটা x2, এই পুরোটা y2। এখন আমার শুধু এইটুকু দরকার, তাহলে এইটুকু হচ্ছে x2 - x1। এটা যদি x2 - x1 হয়, এটা x2 - x1 হয়, যেহেতু এটা আয়তক্ষেত্র। এই জিনিসটা এটা একটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এইটুকু তো y1 আর পুরোটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে y2, তাহলে এইটুকুটা হচ্ছে y2 - y1। তাহলে দুখানা জিনিস আমরা পেয়ে গেছি, লম্ব আর ভূমি। তাহলে পিকিউ স্কয়ার এই ত্রিভুজে পিকিউ স্কয়ার সমান x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে পিকিউ সমান আমরা কত পাবো? এখানে প্লাস মাইনাস পাবো। এখন যেহেতু দূরত্ব কখনোই নেগেটিভ যেহেতু হতে পারে না, তো মাইনাসটাকে আমরা নেগলেক্ট করে দেবো। এখানে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না,
তো দুটো বিন্দুর পয়েন্টের দৈর্ঘ্য বা দূরত্ব আমরা নেগেটিভলি কখনোই মাপবো না বা মাপতে পারা যায় না। তো এখানে শুধুই প্লাসটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। ফর্মুলাটা এইটা ছিল, তো আমরা একটু প্রমাণটা করে দিলাম। বাকি আর কোনো ফর্মুলা আমরা এখন প্রমাণ করবো না, আমরা জাস্ট এটা পুরোনো ফর্মুলাগুলো, ক্লাস 9-এর ফর্মুলাগুলো মনে করে নেওয়ার একবার চেষ্টা করছি। এবার ধরো সমতলে দুখানা পয়েন্ট আছে পি কিউ, এই রেখাংশ আছে এই বি, এই পি কিউ আছে। তো এইখানে আর পয়েন্টে অন্তর্বিভক্ত হলো কীভাবে হচ্ছে m:n অনুপাতে। আর বিন্দুটা যদি এক্স বার ওয়াই বার ধরি, আর পি বিন্দু হচ্ছে x1 y1, কিউ হচ্ছে x2 y2। যেহেতু অন্তর্বিভক্ত হচ্ছে কী করে বুঝবো? পি কিউ রেখাংশের ওপরেই যদি আর পয়েন্টটা থাকে তাহলে অন্তর্বিভক্ত হবে। এবার যদি আর পয়েন্টটা এই দিকে থাকে বা এই দিকে থাকে পি কিউ রেখাংশের বাইরে, তাহলে একটা বিভক্ত হচ্ছে, কেননা যেহেতু এটা সরল লেখা, দুদিকে যতদূর খুশি আমি বাড়াতে পারি, সেটাকে আমরা তখন বহির্বিভক্ত বলছি। তো অন্তর্বিভক্তির সূত্রটা কি? আর পয়েন্টে বার করা এক্স বার ওয়াই বার বার সমান আমরা কি লিখতে পারবো? mx2 প্লাস nx1 বাই m প্লাস n। সূত্রগুলো প্রমাণ সবই 9-এ আছে। my2 প্লাস ny1 বাই m প্লাস n। ভেক্টরের সূত্রগুলো আর একটু যখন আমরা পড়বো ক্লাস 12-এ, তখন ভেক্টরের এই সূত্রগুলো ভেক্টর দিয়ে আর একটু ভালো করে প্রমাণ করবো, বা ফিজিক্সে তোমরা যখন যদি পড়ো তো তখন প্রমাণ তোমরা করবে। তো এবার যদি এটা আর বিন্দুতে অন্তর্বিভক্ত, এবার জাস্ট আমি এটা যদি m:n অনুপাতে বহির্বিভক্ত হয় আর পয়েন্টটা, তখন যদি x বার y বার ধরি আর পয়েন্টটাকে, তাহলে আর বিন্দুতে বহির্বিভক্ত হলে x বার y বারটাকে আমরা তখন বলবো mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n my2। আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুরকমই আমরা তাহলে দেখে নিলাম। এবার আমরা মধ্যবিন্দু নির্ণয় সূত্র তৈরি করব। মধ্যবিন্দু স্থানাঙ্কটা কি হবে? মধ্যবিন্দুটা তার মানে এটা পি কিউ, আর পয়েন্ট হচ্ছে ঠিক মিডিল পয়েন্টে আছে। মিডিল পয়েন্টে থাকার দরুন এটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত যে সূত্র আছে সেই সূত্রই আমরা ব্যবহার করতে পারবো। এটা 1:1 অনুপাতে বিভক্ত হচ্ছে, কেননা এই দিকটাও যা এদিকটাও তাই। তো অনুপাত হিসেবে ধরলে সেটা 1:1। তাহলে আর বিন্দুতে যদি এটা মধ্যবিন্দু আমরা দেখতে পাচ্ছি, তাহলে m এর জায়গায় 1, n এর জায়গায় 1 বসিয়ে দাও। x2 x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2 চলে আসবে। m আর n এখানে দুটোই 1 হয়ে যাচ্ছে। এবার আমরা চলে আসবো ভরকেন্দ্রে। ভরকেন্দ্রে যখন ভালো করে আইডিয়াটা জেনে রাখতে হবে যে ত্রিভুজের মধ্যমগুলো সবসময় সমবিন্দু হয়। তোমরা ক্লাস 9-এ উপপাদ্য পড়ে নিয়েছো। তো ভরকেন্দ্রে এখানে কোনটাকে মধ্যবিন্দু বলছি? ত্রিভুজের মধ্যভাগগুলো তিনখানা টানবো, মিডিল পয়েন্ট দিয়ে যেহেতু যাচ্ছে সব এগুলো। তো এইখানে এ বি সি ডি ই এফ জি, এটা মধ্যভাগগুলো যেখানে ছেদ করছে এটাই হচ্ছে ভরকেন্দ্র। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে জি বিন্দু স্থানাঙ্ক বার করবো। এখন ডি বিন্দু হচ্ছে এই দুটোর মিডিল পয়েন্ট, যেহেতু মধ্যভাগ বলেছি, তো মিডিল পয়েন্ট হচ্ছে x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। এখন এই মধ্যভাগগুলো যেখানে ছেদ হয় এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে যায়। তো যেহেতু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, তাহলে এই জি বিন্দুর বার করার ফর্মুলাটা আমরা
লিখে দিই। এই দুটো পয়েন্টের ওপর রেসপেক্টে হচ্ছে এইটা আর এইটা, x1 y1 আর এই ডি পয়েন্টটা। তাহলে আমরা mx2 প্লাস nx1 যে ফর্মুলাটা আছে সেইটাই লিখব। m হচ্ছে এখানে 2, x2টা হচ্ছে এইটা, nx1 nটা হচ্ছে 1, x1টা এখানে x1 বাই m প্লাস n। এটা দুভাগ, এটা এক ভাগ। তো জি বিন্দুর x কোঅর্ডিনেটটা আমরা এটা পেলাম, y কোঅর্ডিনেটটা আমরা পাবো একইভাবে। এটা লিখলাম এখানে my2 প্লাস ny1 বাই m প্লাস n। যেহেতু এটা একটা পয়েন্ট, তো এখানে কমা দিয়ে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক এখানে কমা দিয়ে সেপারেট করতে হবে। তো আমি এই দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে দু জায়গাতে, তাহলে জাস্ট x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এগুলো সবই তোমরা লাইনে পড়েছো, তাই অত ডিটেলস বা খুব গভীরভাবে আমরা যাচ্ছি না ব্যাপারটা। শুধু তোমরা মনে রাখবে যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে তাহলে x স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, তাই করা হয়েছে, আর y স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। এটা যদি করে বিন্দুটা বার করা যায় তাহলেই আমরা ভরকেন্দ্র পেয়ে যাব। এটা ফর্মুলাটা আমি জাস্ট একটু আলোচনা করে দিলাম যে কোথা থেকে এলো। এইখানে একটা এক্সট্রা উপপাদ্য ক্লাস 10-9 ছিল তোমাদের, যে মধ্যমগুলো যেখানে ছেদ করছে সেটা 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে, ওটা এক্সট্রা উপপাদ্য তোমাদের ছিল। তো আমি সেটা ডিটেলস অত আলোচনায় যাচ্ছি না। এবারে ত্রিভুজে 3টে বিন্দু যদি অসমানক হয়ে যায় তাহলে 3টে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয় সমতলে। সেই 3টে বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করতে চাইছি। অর্থাৎ ত্রিভুজ এবিসি আমরা ক্ষেত্রফল তো নির্ণয় অনেক সূত্র শিখেছি। এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে কি হয়, ওখানে সাধারণত কি হয়, ভূমি দৈর্ঘ্য দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে বা বাহুগুলোর মাপ দেওয়া থাকে। এখানে কিন্তু সেইটা নর্মালি দেওয়া থাকে না। তো এখানে বাহুর মাপ দিয়ে যদি অঙ্কটা করতে যাওয়া হয় খুবই জটিল হয়ে যায়, কেন অর্ধপরিসীমা পরিসীমা এই প্রত্যেকটা ডিস্টেন্স বার করতে হবে, আর সেগুলো যদি রুট ওভার দিয়ে মান আসে তাহলে সেগুলো হিসেব করে খুব মুশকিল ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে ক্যালকুলেশনটা। তো তাহলে আমরা একটা পদ্ধতি আমরা এখানে আলোচনা করে দেবো। জাস্ট দেখে নাও, এটা সাইক্লিক অর্ডারে চলে। হ্যাঁ, যখন আমি x1টা রেখেছি, সূত্রটা মনে রাখবো কীভাবে, যখন আমি x1টা রেখেছি মনে মনে y1টাকে বাদ দিয়ে দিচ্ছি, y1-এর পরের দুটো টার্মকে নেবো y2 মাইনাস y3। যখন আমি x2 নেবো এটাকে বাদ দেবো, ঠিক এর পরের টার্মটা নেবো y3 মাইনাস y1। তারপরে x3 যদি আমি করি তাহলে এইটাকে বাদ, এইটাকে যদি আমি দিয়ে দিই y1 মাইনাস y2, এইভাবে লিখতে পারো। তো ফর্মুলাটা একইভাবে তোমরা y1 দিয়েও করতে পারো। y1 যদি করো এখানে তাহলে এখানে x2 মাইনাস x3 হয়ে যাবে অ্যান্ড সো অন। বাকিটা তোমাদের কাজ থাকবে। এছাড়া আর একটা পদ্ধতি ব্যবহার করা যায়, আমরা এইখানে দেখে নিই x1 y1 x2 y2 x3 y3 x1 y1। তো ডান দিকে যে গুণগুলো করব সেগুলো সব ধনাত্মক থাকে, জাস্ট গুণগুলো করে দাও x1 y2 x2 y3 x3 y1, এগুলো সব ধনাত্মক। আর বাঁ দিকে যে তীরগুলো দেওয়া আছে এগুলো সব ঋণাত্মক গুণ পাবো, y1 x2 y2 x3 y3 x1। এইবার এই সূত্রটা ভাঙলেই তোমরা বুঝতে পারছো যে 3খানা ধনাত্মক এখানে টার্ম আসবে প্রথমগুলো গুণ করে, আর পরেরগুলো থেকে নেগেটিভ টার্মগুলো পেয়ে যাবে। তো তার মানে এই সূত্রটাকে জাস্ট ভেঙে দিলেই এটা হয়। তোমরা দুখানা পদ্ধতি, এই দুখানা পদ্ধতিতেই যে দুটো বললাম এইটা বা এইটা, এই দুখানা যে কোনো পদ্ধতি ব্যবহার করেই তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। তো যে যেটা মনে রাখতে পারবে বা যার যেটা সুবিধা হবে সে সেটা করবে।
আমরা দুখানাই আলোচনা করে দিলাম। আর একটা জিনিস এখানে জানার আছে, এবার লক্ষ্য করে দেখো যে ত্রিভুজের তিনখানা বিন্দু যদি একই লাইনের ওপর হয় অর্থাৎ সমরেখ হয়, তাহলে x1 y1 x2 y2 x3 y3 কোলিনিয়ার হলে বা সমরেখ হলে কি হয়, সমরেখ হলে বা সমরেখ কিনা যদি চেক করতে পারে, তাহলে এই তিনটে বিন্দুতে ত্রিভুজ তৈরি হবে না। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা তখন আমরা 0 পেয়ে যাবো। অর্থাৎ এই তিনটে বিন্দুতে ত্রিভুজের ফর্মুলাটা বসাবো, হাফ ইন্টু মড দিয়ে যা আছে সেটা সমান 0 করে দেবো। এই হাফটাকে যদি এই পাশে লিখে দিই তাহলে মড দিয়ে যা আছে সেটা সমান 0 করে দেবো, বা মডটাকে তুলেও সেটা সমান 0ই হবে। তার মানে বোঝা গেছে। তো আমি মড ফট সব কিছু তুলেই দিতে পারি, যেহেতু ডান দিকটা মানে 0 আছে, তো এখানে বাঁ দিক থেকে প্লাস মাইনাস সাইন আসবে না। তো সেক্ষেত্রে আমরা বা কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে যখন আননোন থাকে তখন কিন্তু মডটা অবশ্যই রাখতে হবে। তো এই মডটাকে সেই জন্য আমরা পুরোপুরি অমিট করছি না, এইটা শর্ত। পয়েন্টগুলো যদি দেওয়া থাকে তাহলে তখন মডটা কাজে লাগবে না, পয়েন্টগুলো আলাদা থাকলে আননোন থাকলে তখন কিন্তু মডটা রাখতে হবে অবশ্যই। সেক্ষেত্রে দুখানা পয়েন্ট পাবো আমরা, একাধিক উত্তর পাবো, সেই জন্য আমরা মডটা এক দিয়ে রাখছি। তাহলে এইটার সময় 0 হয়ে গেলে এখান থেকে এই শর্ত থেকে আমাকে বাকি যা প্রবলেমটা দেওয়া থাকবে সেইটা আমাকে প্রবলেমটা করতে হবে। আরও একটা জিনিস নিয়ে আমরা এখানে আলোকপাত করবো, সেটা হচ্ছে সঞ্চার পথ। এই টার্মটা হয়তো আগে অত শোনোনি, কিন্তু এখন থেকে শুনতে হবে বা সঞ্চার পথ নির্ণয় করতে হবে। তো সঞ্চার পথে কি আসলে একটা পয়েন্ট মুভ করে, তো সেই বিন্দুটা যে পথে চলে সেই চলার পথটাকে আমরা সঞ্চার পথ করি। যেমন ধরো আমরা বলছি যে একটা পয়েন্ট এই আছে সমতলে, এই দিক পরিবর্তন না করে চলে যাচ্ছে, তাহলে এই চলার রাস্তাটাকে আমরা একটা সঞ্চার পথ করি। বা আরেকটা ধরো সমতলে একটা ফিক্সড পয়েন্ট আছে, আর একটা বিন্দু মুভ করছে, পি পয়েন্টটা ফিক্স পয়েন্টটা সি ধরছে, পি পয়েন্টটা মুভ করছে কীভাবে, যাতে সিপি এই ডিস্টেন্স সর্বদা ফিক্স থাকে। তাহলে এই পয়েন্টটা কীভাবে তখন চলবে, জাস্ট এইভাবে চলবে। অর্থাৎ এই সঞ্চার পথটা যেটা পাচ্ছি সেটাই তখন একটা বৃত্ত হয়ে যাবে। তো সঞ্চার পথের প্রবলেমের সাধারণত একটা প্যারামিটার থাকে, প্যারামিটারগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, মূলত টি দিয়ে বেশিরভাগ প্যারামিটারগুলো হয়। তো সঞ্চার পথ যখন সমীকরণ বার করতে হবে তখন আমরা ওই প্যারামিটারটাকে তাড়িয়ে শুধু ধরো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, প্যারামিটার শুধু এই পয়েন্টটা এক্স ওয়াই পয়েন্টটা এইভাবে মুভ করছে, এস ওয়ান এটি স্কোয়ার ওয়াই ওয়ান 280। তাহলে এই সঞ্চারপথের সমীকরণ যদি বার করতে দেয় তখন আমরা কী করবো, এই টি প্যারামিটারটাকে আউট করবো। কোনো ক্লাস টেনে এই ধরনের অঙ্ক করেছো, কিছু অবজেক্টিভ প্রশ্ন টেস্ট পেপারে তোমাদের থাকতো, তো আমরা তাও বলছি এইখান থেকে টি এর মানটা বার করে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে। অর্থাৎ ওয়াই স্কোয়ার যদি করি 4 স্কোয়ার টি স্কোয়ার হয়। এখন টি স্কোয়ারের মানটা এক্স বাই এ বসিয়ে দাও, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax হয়ে গেল। তাহলে আমার এই সমীকরণ এক্স আর ওয়াই দিয়ে চলে এলো, এখানে কোনো টি নেই, তাহলে এটাই আমাদের এখানে রিকোয়ার্ড সঞ্চয়পথের সমীকরণ। এটা আমাদের খুব গুরুত্ব এখন লাগবে 11-এ, সঞ্চয়পথটা কী জিনিস একটুখানি আইডিয়াটা আমরা দিয়ে রাখবো। পরে যখন অঙ্ক করবো আমরা আরও ডিটেলস জানবো। এই অধ্যায়ের অঙ্ক আমাদের খুব বেশি করতে হবে না, আমাদের সূত্রগুলোই মেনলি এখানে ফলো রাখতে হবে, তো পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে সূত্রগুলো। তো আরেকটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে ধরো এই তোমাদের সিস্টেম আছে, এটা যদিও তোমাদের সিলেবাসে নেই, বোর্ডের সিলেবাসে নেই, কিন্তু জয়েন্টে আছে। সিস্টেমটাকে পুরোপুরি জাস্ট এখান থেকে তুলে শিফট করে দেওয়া হবে, ঠিক আছে। নর্মাল সিস্টেম থেকে ওয়ান সিস্টেমে চলে এসেছি, তো মূল বিন্দুটাকে তুলে নিয়ে গিয়ে জাস্ট শিফট করে দেওয়া হলো। এখানে একটু লক্ষ্য রাখতে হবে এক্স অক্ষের সাথে সমান্তরাল আছে, ওয়াই অক্ষের সাথে সমান্তরাল আছে। তাহলে
এইখানে যদি একটা পয়েন্ট থাকে এক্স ওয়াই, এই সিস্টেমের সাপেক্ষে এক্স ওয়াই, আর এই সিস্টেমের সাপেক্ষে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এই এক্স ওয়াই আর এক্স ওয়ান ওয়াই ওয়ানের মধ্যে রিলেশনটা কী হবে? আমি ধরে নিচ্ছি যে মূল বিন্দুটাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে এইচকে পয়েন্টে শিফট করা হয়েছে বা তোলা হয়েছে। অক্ষগুলো কিন্তু সমান্তরাল আছে, এখানে খেয়াল রাখতে হবে। অক্ষগুলো কিন্তু ঘুরিয়ে দিলে সেটা আবার অন্য জিনিস হয়ে যাবে। তো এটা জাস্ট একটা ট্রান্সলেশন বলবো এইটাকে আমরা, বা মূল বিন্দু স্থানান্তরকরণ হয়েছে এখানে শুধু, আর কিছু হয়নি। আর অক্ষগুলোকে ঘুরিয়ে দিলে সেটা হবে রোটেশন। রোটেশন আরও ডিটেলস জটিল, তো কলেজে তোমরা যখন পড়বে তখন তোমরা রোটেশন সম্পর্কে জানবে, অঙ্ক বা ফিজিক্স নিয়ে পড়লে। আবার দুটোই একসাথে হতে পারে, সেক্ষেত্রে রিজিড বডি মোশন হয়। সেটা আরও ডিটেলসে পড়াই তোমরা কলেজেই করতে পারবে, এখানে নয়, এখানে আমাদের আলোচনার ব্যাপার নয়। তো আমরা এটা সহজ ব্যাপার। তো আমি মূলবিন্দুটা এই পুরোনো সিস্টেমের সাপেক্ষে এইচ কেতে শিফট করানো হয়েছে। তো আমি তাহলে এইটুকুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এইটুকুটা এক্স আর এই পুরোটা ওয়াই। যেহেতু এইটা এইচ কে আছে, তাহলে আমরা এইটুকুটা এইচ আর এইটাকে বলতে পারি। তাহলে এইটুকুটাকে আর এইটুকুটা যোগ করে দেবো, আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। আর এইচের ক্ষেত্রে কী হচ্ছে, এইটুকুটা এইচ আর বাকি জিনিসটা এইটুকুটা কত, এইটুকুটা খুব সহজ, এটা এক্স ওয়ান আর এই হাইটটা ওয়াই ওয়ান। আমরা এই সিস্টেমের সাপেক্ষে ভাবছি, একবার এই সিস্টেমের সাপেক্ষে, নতুন সিস্টেমের সাপেক্ষে একবার। যেহেতু এই বিন্দুটা স্থানান্তর এই সিস্টেমের সাপেক্ষে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এইটুকুটা এক্স ওয়ান, এইটুকুটা ওয়াই ওয়ান। তাহলে আমরা এইটুকুটা এক্স ওয়ান, এইটুকুটা এইচ পেয়েছি। তাহলে পুরো এক্সটা আমি কত পাবো, এক্স ওয়ান প্লাস এইচ। একইভাবে ওয়াই সমান কত পাবো, ওয়াই হচ্ছে এতটা। তো এইটুকুটা আমরা পাচ্ছি কে, আর এইটুকুটা পাচ্ছি ওয়াই ওয়ান। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। জয়েন্টে যারা ভালো বুঝছো বা ইয়ে করছো তাদের জন্যই আমি এটা বললাম। এটা আমাদের কিছু গভর্নমেন্ট সিলেবাসে কিছু খুব একটা কাজে লাগে না, যদিও অঙ্ক তোমাদের বইতে দেওয়া আছে পূর্বপাঠের আলোচনা, তাই আমরা আলোচনা করে দিলাম একটুখানি ব্যাপারটা নিয়ে। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও আমি সরলরেখার উপর বানাবো, তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। আর আজকের ভিডিও এখানেই শেষ, ধন্যবাদ।